বইপাত বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ২১তম পর্ব। আসিয়ানভুক্ত দেশগুলোর ইতিহাস। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশের সমন্বয়ে আসিয়ান গঠিত। আসিয়ান মূলত একটি অর্থনৈতিক সংগঠন। সদস্য দেশগুলো নিজেদের মধ্যে রাজনৈতিক কোনো ব্যাপারে আলাপ আলোচনা করে না। এক দেশ আরেক দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। বিশ্ব রাজনীতির অর্থনীতির ইতিহাসে এ দেশগুলি যথেষ্ট প্রভাবশালী। আমরা এক এক করে এসব দেশগুলোর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। এশিয়ার উন্নত রাষ্ট্র মালয়েশিয়া। সাম্রাজ্যবাদী ব্রিটিশরা ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে ভারতে তাদের অপ্রতিহত সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেয়। সমুদ্রের দখলদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে স্পেন ও পর্তুগাল অগ্রণী ভূমিকা নিলেও অচিরেই তারা পিছিয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশে ফ্রান্স ব্রিটিশের আধিপত্য মেনে নিয়ে বিদায় নেয় উপমহাদেশের রঙ্গমঞ্চ থেকে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ব্রিটিশদের সাথে সমানতালে টক্কর দিয়ে যাচ্ছিল পুচকে দেশ হল্যান্ড। সমুদ্রবিদ্যায় হল্যান্ডই হয়ে গেল ব্রিটেনের প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ইতিহাস মানেই ব্রিটেন নেদারল্যান্ডের যত সব কাণ্ডকীর্তি। ১৮২৪ সালের অ্যাংলো ডাচ চুক্তি মালয় দ্বীপপুঞ্জ ভাগাভাগির দলিল। সেই চিরাচরিত ইতিহাস, দেশকার, জমিকার আর ভাগাভাগি করে কে? দুই ইউরোপীয় ডাকাত ১৮২৪ সালে চুক্তি করে নিজেদের মধ্যে যাতে মালয় উপদ্বীপের ভূখণ্ড নিয়ে কোনো ঝামেলা না হয়। ব্রিটেনের দখলে থাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়া, আর হল্যান্ডের দখলে থাকে ইন্দোনেশিয়া। এসব অঞ্চলে উপনিবেশের ইতিহাসটা একটু অন্যরকম ছিল। স্থানীয় রাজাদের তাবেদার বানিয়ে ব্রিটেন মালয়েশিয়াকে কুক্ষিগত করে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে কাজে লাগায় ব্রিটিশ সরকার। চুক্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ ধারা সংযোজিত হয়েছিল, তা হল তৃতীয় কোনো উপনিবেশিক শক্তির আগমন প্রতিহত করবে ব্রিটেন হল্যান্ড যৌথভাবে। উদীয়মান ইংল্যান্ড ও হল্যান্ড যথার্থই অনুধাবন করতে পেরেছিল যে কৃষি ও খনিজ পণ্যের বিপুল সম্ভাবনাময় মালয় জগৎকে আপোষে ভাগ বাটোয়ারা করার মাধ্যমে তাদের সৌভাগ্য নিহিত। সে এক জামানা ছিল বটে। ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে অন্যের জমি নিয়ে ব্যবসা করার কি এক সুবর্ণ সুযোগ। আজকের লন্ডন, ম্যানচেস্টার, আমস্টারডাম, রটারডাম যতই সুসভ্য হোক না কেন, তারা কি তাদের আদি পাপকে খণ্ডাতে পারবে? বিংশ শতাব্দীর মালয়েশিয়া। একটা অবাক করা তথ্য হচ্ছে, যে কোনো উপনিবেশের বিরুদ্ধে স্থানীয় লোকজন আন্দোলন সংগঠিত করলেও মালয়েশিয়াতে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো রকম সংগঠিত বিপ্লব ছিল প্রায় অনুপস্থিত। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্রিটিশরা জনশূন্য পেনাং ও সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া শাসন করত স্থানীয় অভিজাত শ্রেণীদের দ্বারা। বিত্ত ও মর্যাদা অক্ষুণ্ণ থাকায় ব্রিটিশের বিরুদ্ধে কোনো অভিজাত শ্রেণী প্রতিবাদ করেনি। আবার স্থানীয় জনগণের সাথে ব্রিটিশের কোনো রকম সংস্রব না থাকায় তারাও কোনো রকম বিপ্লবের দিকে ধাবিত হয়নি। মামুন প্রশ্ন করল, মালয়েশিয়াতে উল্লেখযোগ্য সংখ্যক চীনা নাগরিক বংশ পরম্পরায় বাস করে, এর কারণ কি? তাছাড়া দক্ষিণ ভারতীয় তামিল জনগোষ্ঠীর লোকজনও মালয়েশিয়াতে আছে, ঘটনা কি? জারিফ উত্তর দিল, এর পিছনে আছে ব্রিটিশ শাসন। ব্রিটিশ উপনিবেশ স্থাপনের সাথে সাথে ভারতীয় চীনা কুলি ও ব্যবসায়ীদের এ অঞ্চলে আগমন লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। ১৯১১ সালে মালয়দের সংখ্যা ছিল ১৪,৩৭,০০০, চীনা ৯,১৬,০০০ এবং ভারতীয়দের সংখ্যা ছিল ২,৬৭,০০০। কিন্তু ১৯৪১ সালের আদমশুমারিতে দেখা যায় মালয়দের সংখ্যা ২২,৭৮,০০০, চীনাদের সংখ্যা ২৩,৭৯,০০০ এবং ভারতীয়দের সংখ্যা ৭,৪৪,০০০। ব্রিটেন প্রথম দিকে চীনাদের সমর্থন করে তাদের বিকশিত হওয়ার সুযোগ করে দেয়, কিন্তু পরবর্তীতে ব্রিটেন ডিভাইড অ্যান্ড রুল পলিসির আওতায় মালয়দের পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করে। ব্রিটিশরা চীনাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে মালয়দের। এ কারণে ব্রিটিশদের বিরুদ্ধে মালয়দের কোনো আন্দোলন দাঁড়া বাঁধেনি। আর দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা থেকে অনেক লোকজন জাহাজে কুলিগিরি করতে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া প্রবেশ করে।
আজকের ভারতীয় লোকজন ওইসব কুলিদের বংশধর। ভারতীয়রা বর্তমানে যথেষ্ট উন্নত ও শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠেছে। মালয়েশিয়ার মাটিতে যখন জাপানি ফৌজ ব্রিটিশদের শান্তিপূর্ণ জীবনে বিভীষিকা নিয়ে আসে জাপানি বাহিনী। মালয়েশিয়ায় জাপানি আগ্রাসন শুরু হয় 1941 সালের 8 ডিসেম্বর। 1942 সালের 15 ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরের পতন হয়। জাপানিদের আগ্রাসনকে মালয়েশিয়ার লোকজন খুশি মনে গ্রহণ করে, কারণ জাপানিরা ছিল তীব্র চীন বিরোধী। মালয়েশিয়ার জনগণ ভাবল, জাপানিদের বয়ে চীনাদের পরিস্থিতি শোচনীয় হবে। হয়েছিল তাই। সিঙ্গাপুর পতনের পর জাপানের সমস্ত আক্রোশ পড়ে তথাকার প্রভাবশালী চীনাদের উপর। অসংখ্য চীনাকে দৌড়ে দৌড়ে লাইনে দাঁড় করিয়ে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। তাদের সহায় সম্পত্তি লুট করা হয়। বস্তুত নারী পুরুষ নির্বিশেষে চীনাদের প্রতি জাপানের অত্যাচার ছিল এক নিষ্ঠুর বর্বরতা। ভারতীয়দের প্রতি জাপানের আচরণ মোটামুটি ভালোই ছিল। ভারতীয়রা জাপানি যুদ্ধ তহবিলে প্রচুর অর্থ দান করেন। নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে জাপানি সহায়তায় ভারত স্বাধীন করার একটা পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়া। তবে জাপান দখলের পর মালয়ের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে। মালয়দের মধ্যে জাপান বিরোধী মনোভাব বেড়ে ওঠে। ব্রিটিশদের প্রতিও ক্ষোভের সৃষ্টি হয়। মালয়রা দেখল ব্রিটিশরা তাদেরকে রক্ষা করতে পারেনি, তাই জাপানের মালয় দখলের মধ্য দিয়ে নতুন মালয় জাতীয়তাবাদ মাথা চড়া দিয়ে উঠল। জাপানের আত্মসমর্পণের 2 সপ্তাহ পর 1945 সালে সেপ্টেম্বর মাসে মালয়ে ব্রিটিশ সেনাবাহিনী প্রত্যাবর্তন করে। ধীরে ধীরে মালয়ের 3টি জাতিসত্তা মালয়, চীনা ও ভারতীয়রা 3টি পৃথক পৃথক রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। তারপর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শুরু হয়। ব্রিটিশ সরকার স্বাধীনতার দাবি গ্রহণ করে। 1957 সালের আগস্টে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। মালয় ভাষায় জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত হয় এবং কেবলমাত্র ইংরেজি দ্বিতীয় ভাষার মর্যাদা পায়। ইসলাম রাষ্ট্র ধর্মের মর্যাদা পায়, যদিও অন্য ধর্মকে সহ্য করা হয়। মালয়ে একজন নির্বাচিত রাজা থাকবেন, তবে সংসদীয় গণতন্ত্রে গৃহীত হয়। ইন্দোনেশিয়ার ইতিকথা। প্রথমে মামুন তার গুরু জারিফের কাছে প্রশ্ন করল, দেখো মামুন, একটা জিনিস আমার বুঝে আসে না। সেটা হলো, আমরা সবাই জানি জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। প্রায় 24 কোটিরও অধিক মুসলমান এই দেশটিতে বাস করে, কিন্তু এই দেশের মুদ্রায় ভারতীয় দেবতা গণেশের ছবি কেন? 99% জনগণ যেই দেশে মুসলিম, সেই দেশের মুদ্রায় গণেশের ছবি। ব্যাপারটা তাজ্জব না? জারিফ উত্তর দিল, আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যাপারটা তাজ্জবেরই কথা, কিন্তু ইন্দোনেশিয়ার হাজার বছরের ইতিহাস জানলে এ ব্যাপারটাকে খুবই স্বাভাবিক মনে হবে। ব্যাপারটা এজন্যই স্বাভাবিক যে আজকে আমরা যে ইন্দোনেশিয়ার কথা জানি, সেখানে ভারতীয় হিন্দুয়ানি সংস্কৃতি প্রবলভাবে বিরাজমান ছিল শতাব্দীর পর শতাব্দী যাবৎ। বিশেষ করে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু অঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল ইন্দোনেশিয়ার। সেই সূত্রে হিন্দুয়ানি সংস্কৃতি ব্যাপকভাবে বিস্তার লাভ করে ইন্দোনেশিয়াতে। জারিফ উত্তর দিল, যা হোক, ইন্দোনেশিয়ার প্রাচীন ইতিহাসের দিকে আমাদের এত আলোচনা করার দরকার নাই, কারণ আমরা আলোচনা করতে বসেছি 20 শতাব্দীর ইন্দোনেশিয়া নিয়ে। মামুন তাকে থামিয়ে দিল, নিশ্চয়ই ইন্দোনেশিয়া নিয়ে আলোচনা করলো অবধারিতভাবে চলে আসবে ইউরোপীয় ডাকাতের দল, কারণ তোমার সাথে আলোচনা করে যা বুঝলাম, পৃথিবীর এমন কোনো প্রান্ত সীমা নাই যেখানে ইউরোপীয়রা দখল, লুণ্ঠন, হত্যাযজ্ঞ চালায়নি। কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পরপরই সারা পৃথিবীকে সভ্য করার নামে, খ্রিস্ট ধর্ম প্রচারের নামে, বাণিজ্যের লোভে ইউরোপীয়রা সারা পৃথিবীকেই তাদের চারণভূমি বানিয়ে ফেলে। জারিফ বলল, এক্স্যাক্টলি। 20 শতাব্দীর ইতিহাস ইন্দোনেশিয়া নিয়ে আলোচনা করব আর ইউরোপীয় ডাকাতদের কথা আলোচনায় আসবে না, সেটা হয় নাকি? ইতিহাস চিরাচরিত অন্যান্য পরাধীন ভূখণ্ডের মতোই। ইন্দোনেশিয়া মূলত দ্বীপপুঞ্জ। পুরো দেশটাতেই ছোট ছোট দ্বীপপুঞ্জের ছড়াছড়ি। প্রচুর মশলা হতো ইন্দোনেশিয়ায়। সব ডাকাতদের আদি গুরু পর্তুগিজরা প্রথমে তাঁবু গড়ে ইন্দোনেশিয়ায়। স্বাধীনতার পথে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা হচ্ছেন সুকার্নো। 1901 সালের 6 জুন তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন জাভা দ্বীপের অধিবাসী একজন স্কুল শিক্ষক। মা ছিলেন হিন্দু প্রধান বলি দ্বীপের লোক। সুকার্নো পেশায় ছিলেন একজন স্থপতি।
বান্দুং টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি পড়াশোনা করে ১৯২৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন। কিন্তু অচিরেই তিনি তার নিজ দায়িত্ব বুঝে নেন। তিনি বুঝতে পারলেন সাম্রাজ্যবাদী দাসদের কবল থেকে তার মাতৃভূমিকে রক্ষা করতে হবে। ১৯২৮ সালে তিনি ইন্দোনেশিয়ান জাতীয়তাবাদী দল গঠন করেন। ১৯৩১ সালে ডাচরা তাকে গ্রেফতার করে এবং ফ্লোরেস দ্বীপপুঞ্জে নির্বাসনে পাঠায়। বহু বছর যাবৎ তিনি সেখানে বন্দী থাকেন। বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ ছিল না বললেই চলে। আসলো নতুন উস্তাদ জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আক্রমণে ডাচরা দিশেহারা। সাম্রাজ্যবাদী জাপানের উদ্দেশ্য ছিল এশিয়া মহাদেশ থেকে সব সাম্রাজ্যবাদীদের হটিয়ে তাদের কবজায় সব দেশগুলোকে নিয়ে আসা। জাপানের সৈন্যরাই সুকর্ণকে ফ্লোরেস দ্বীপের বন্দিদশা থেকে উদ্ধার করে। সুকর্ণ ভাবলেন, স্বাধীন ইন্দোনেশিয়া গড়ার এই তো মহাসুযোগ। তিনি জাপানি বাহিনীর সাথে সর্বাত্মক সহযোগিতা করতে লাগলেন। জাপানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন। কিন্তু বিধি বাম। জাপান নিজেই পরাজয়ের দিকে যেতে লাগলো দিন দিন। সুকর্ণ বুঝে গেলেন জাপানের পর আবার ইন্দোনেশিয়া দখল করতে আসতে পারে ডাচরা। গেরিলা বাহিনী নিয়ে তিনি এবার ডাচদের মোকাবেলা করার জন্য তৈরি হতে লাগলেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে সুকর্ণর সামনে নতুন বিপদ আবির্ভূত হলো। ইন্দোনেশিয়ায় ব্রিটিশ বাহিনী ঢুকল ডাচদের সহায়তা করার জন্য। এক রামে রক্ষা নেই, তার উপর সুগ্রীব দোসর। ব্রিটিশ আর ডাচ সাম্রাজ্যবাদীদের মিলিত আক্রমণের মুখে পড়ল সুকর্ণ নেতৃত্বাধীন গেরিলা বাহিনী। কিন্তু সুকর্ণর জয় ছিল সময়ের ব্যাপার। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নিজেই সব দেশকে স্বাধীন করে দিচ্ছে পরিস্থিতি বুঝে। তারা ডাচদেরকে আর কি সাহায্য করবে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান ডাচদেরকে হুমকি দিলেন, হিটলারের দাবরানি খাওয়ার পরেও তোমাদের কি শিক্ষা হয়নি এখনো? তাড়াতাড়ি তোমরা ইন্দোনেশিয়াকে স্বাধীনতা দান করো আর সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসো। দখলদার ডাচদের জন্য এর বিকল্প আর কিছু ছিল না। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় ১৯৪৯ সালের ২৭ ডিসেম্বর। নেদারল্যান্ডের রানী জুলিয়ানা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ওই দিন জাকার্তার গভর্নর জেনারেল ভবন হতে ডাচ পতাকা নামিয়ে ইন্দোনেশীয় পতাকা উত্তোলন করা হয়। আর এভাবেই জন্ম হয় স্বাধীন ইন্দোনেশিয়ার। সুকর্ণর শাসনামল ও ন্যাম প্রতিষ্ঠা। সুকর্ণ বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণের জন্ম দেন। তিনি প্রকাশ্যে আমেরিকা সহ পশ্চিমাদের নিন্দা করতেন। তার মানে এই নয় যে তিনি আবার রাশিয়া সহচর ছিলেন। রাশিয়ানদের কাছ থেকেও দূরে থাকতেন। চীনের সাথেও ভালো সম্পর্ক ছিল না তার। দ্বি-মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে তিনি স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়নে সচেষ্ট হন। এজন্য ইন্দোনেশিয়ার বান্দুং নগরীতে ন্যামের প্রথম রূপরেখা প্রণয়ন করা হয়। ইন্দোনেশিয়ায় প্রথম দিকে সংসদীয় গণতন্ত্র মোটামুটি সাফল্য অর্জন করে, কিন্তু স্থিতিশীল সরকার গড়ে উঠতে পারেনি। এক পর্যায়ে ইন্দোনেশিয়ার স্বাধীনতার সংগ্রামী সুকর্ণ নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করেন। বিরোধীদের স্বাধীন মতামত প্রদানের ক্ষমতা বন্ধ হয়। ১৯৬৫ সাল পর্যন্ত দেশ শাসন করেন সুকর্ণ। সুহার্তোর ক্ষমতা দখল ও পতন। প্রায় ২৫ বছর মহাপ্রতাপে শাসন কার্য পরিচালনা করার পর ১৯৬৫ সালের ৩০ সেপ্টেম্বর অভ্যুত্থান ঘটানোর পর থেকে সুকর্ণ দ্রুত অস্তাচলে ঢলে পড়েন। একদল বিপ্লবী সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট সুকর্ণকে উচ্ছেদের চেষ্টা চালান। তারা ৬ জন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেন। অচিরেই আন্দোলনের হ্রাস চলে যায় সেনাবাহিনীর এক অংশের কমান্ডার জেনারেল সুহার্তোর কাছে। জেনারেল সুহার্তো ইন্দোনেশিয়াতে পুরো একনায়কতন্ত্র কায়েম করেন। প্রায় ৩২ বছর দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করার পর ১৯৯৮ সালে অভ্যুত্থানে সুহার্তোর পতন হয়। বিংশ শতাব্দীর মিয়ানমার। মিয়ানমার হচ্ছে আমাদের জন্য বাড়ির পাশে আরশিনগর। কিন্তু অতীব দুঃখের বিষয়, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক এত শীতল যে বাড়ির কাছের এই প্রতিবেশী সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানতেও পারি না। প্রতিবেশী ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া মিয়ানমারের পর্যটক সংখ্যা একদমই হাতে গোনা। মিয়ানমার থেকেও এদেশে বেড়াতে আসে না কেউ সচরাচর। রোহিঙ্গা ইস্যুর কারণেই দুই দেশের সম্পর্ক আন্তরিক নয়। আমরা বিংশ শতাব্দীর মিয়ানমারের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করব।
সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ, তারপরে দুর্ধর্ষ জাপান। মিয়ানমার 1885 সালে সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 1824 সাল থেকে 1885 সালের মধ্যে ইংরেজরা মিয়ানমার দখলের জন্য 3বার যুদ্ধে লিপ্ত হয়। যদিও 1647 সালে ব্রিটেন তৎকালীন বার্মা মুল্লুকে পদার্পণ করে। বার্মা ব্রিটিশ ভারতের অধীনস্থ হওয়ায় ভারতবর্ষের অনেক এলাকা থেকে লোকজন বার্মায় ছড়িয়ে পড়ে। আমাদের বাংলা সাহিত্যের অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বার্মার রাজধানী রেঙ্গুনে ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের লোকজনের কাছে বার্মা ছিল বাড়ির উঠান ঘরের ন্যায়। 1937 সালে ব্রিটিশরা বার্মাকে ভারত থেকে আলাদা করে ফেলে। তারপর থেকে বার্মায় ভারতীয় জনগোষ্ঠীর যাতায়াত সংকুচিত হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্ট। 1941 সালের পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে বিমান হামলার পর জাপান পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশ নিয়ন্ত্রণের জন্য দুর্বার গতিতে আক্রমণ শুরু করে। 35,000 সদস্য নিয়ে সহজেই বার্মা থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিতে সক্ষম হয় জাপান। দুর্বল ভারতীয় বাহিনী বার্মা থেকে পালিয়ে বাঁচল। জাপানিদেরকে বার্মার জনগণের একটা অংশ সাদরে অভ্যর্থনা জানায়। 1943 সালের আগস্ট মাসের 1 তারিখ বার্মাকে স্বাধীন ঘোষণা করে দখলদার জাপানিরা। বার্মার স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা অং সান জাপানকে সমর্থন করেন, কিন্তু মিত্রবাহিনীর আক্রমণে জাপানের পরাজয় ঘনিয়ে আসে। অং সান পক্ষ বদল করে ব্রিটিশদের প্রতি সহায়তার হাত বাড়ান। ব্রিটিশ বাহিনী বার্মাকে পুনরুদ্ধার করেন। বিজয়ীর বেশে ব্রিটিশরা রাজধানী রেঙ্গুনে ফিরলেও বাস্তবতার জমিনে নামতে হয় তাদের। অং সানের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন তখন তুঙ্গে। আলোচনার জন্য অং সান লন্ডনে আসলেন। ব্রিটিশরা বার্মাকে স্বাধীনতা দিতে রাজি হয়। 1948 সালের জানুয়ারি মাসের 4 তারিখ বার্মা ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। রক্তাক্ত ইন্দোচীন। ইন্দোচীন বলতে মূলত 3টি দেশকে বোঝায়, যথা লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম। প্রথমে আমরা ভিয়েতনাম নিয়ে আলোচনা করব, তারপর যথাক্রমে কম্বোডিয়া ও লাওসকে নিয়ে কথাবার্তা হবে। জারিফ জিজ্ঞেস করল, ভিয়েতনামের ইতিহাস বলতে প্রথমেই তোমার ধারণাটা কি? মামুন বলল, বেশি কিছু জানি না, শুধু এতটুকু জানি আমেরিকা ভিয়েতনামে সেনাবাহিনী পাঠিয়েছিল। 10 বছর যাবৎ যুদ্ধ হয়েছিল এবং চরম পরাজয়ের গ্লানি নিয়ে আমেরিকা ভিয়েতনাম থেকে পিছু হটে। জারিফ বলল, আমেরিকার জন্য ভিয়েতনাম ছিল চরম পরাজয়ের চেয়ে বেশি কিছু। 58,000 আমেরিকান সৈন্য ভিয়েতনামে প্রাণ হারায়, তার চেয়ে বহুগুণ সৈন্য আহত হয়। আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ এমনই এক ক্ষত সৃষ্টি করে যে তার রেশ রয়ে যায় বহুদিন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, কোনো ভূখণ্ড দখল কিংবা কোনো প্রাকৃতিক সম্পদের মালিকানা লাভের জন্য এ যুদ্ধ সংগঠিত হয়নি। ভিয়েতনামকে কেন্দ্র করে আমেরিকার কোনো অর্থনৈতিক হিসাব নিকাশও ছিল না। এ যুদ্ধটা ছিল নেহায়াত এক বোকামি। সমাজতন্ত্র যাতে ভিয়েতনামের মাটিতে সফল হতে না পারে সেজন্য একটা প্রচেষ্টা ছিল আমেরিকার। সেই প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হয় ভিয়েতনামকে ঘিরে। যাই হোক, কেবল ভিয়েতনাম নয়, ইন্দোচীনের অন্তর্গত 3টি দেশের বিস্তারিত ইতিহাস আমরা জানব। এজন্য আমরা প্রথমেই 19বিংশ শতাব্দীতে ফিরে যেতে হবে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এ অঞ্চলেও দখলদারিত্বের থাবা বসিয়েছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। ইন্দোচীন সম্পর্কে আলোচনার আগে জারিফ মামুনকে জিজ্ঞেস করল, তুমি কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর গ্লিম্পসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্টোরি বইটা পড়েছ? মামুন উত্তর দিল, অনেক আগে পড়েছিলাম বেশ খানিকটা অংশ, কিন্তু এখন আসলে বইয়ের বিষয়বস্তু এত মনে পড়ছে না। শুধু এতটুকু মনে আছে, জেলে বন্দি নেহেরু তার কন্যা ইন্দিরাকে চমৎকার ভাষায় চিঠি লিখতেন, বিশ্বের যাবতীয় ইতিহাস বর্ণনা করে। সেই চিঠিপত্রগুলোর সংকলন হচ্ছে এই বইটি। জারিফ বলল, যাই হোক, জওহরলাল নেহেরুর সেই বইটি খুব চমৎকার একটা বই। পিতা কর্তৃক কন্যাকে খুব সহজ ভাষায় পুরো পৃথিবীর ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার একটা চেষ্টা। সেই বইতে নেহেরু বৃহত্তর ভারতীয় সাম্রাজ্যের একটা চিত্র এঁকেছেন, যার মধ্যে বর্তমান আসিয়ানের প্রায় 10টি দেশ অন্তর্গত। মামুন বলল, তাজ্জব ব্যাপার, ভারতীয় সাম্রাজ্যের মধ্যে আসিয়ানভুক্ত দেশ পড়বে কেন? এ দেশগুলি কেন নেহরুর স্বপ্নের বৃহত্তর ভারত হবে? জারিফ বলল, ইন্দোচীন কথাটা বিশ্লেষণ করে দেখো,
ইন্ডিয়া ও চীনের সংমিশ্রণে ইন্দোচীন কথাটি উদ্ভূত। এই দেশগুলিতে ভারত ও চীনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিদ্যমান শত শত বছর ধরে। অন্তত ২,০০০ বছর আগে থেকে দক্ষিণ ভারত থেকে বাণিজ্য জাহাজ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এমনকি ফিলিপাইন পর্যন্ত যেত, যার কারণে ভারতীয় হিন্দু সংস্কৃতি এসব দেশে ছড়িয়ে পড়ে। গল্পে গল্পে বিশ্বভ্রমণ বইতে আমি বলেছি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির অবস্থিত কম্বোডিয়ায়। তাছাড়া ভারতে জন্ম নেওয়া বৌদ্ধ ধর্ম সেসব দেশে বিস্তার লাভ করে। বৌদ্ধ ধর্ম চীন দেশেও ছড়িয়ে পড়ে। চীনের শাসক গোষ্ঠী বিভিন্ন সময়ে এসব দেশগুলিতে বিভিন্ন অভিযান চালায়। চৈনিক সাংস্কৃতিক ব্যাপক প্রভাব অত্র অঞ্চলে বিদ্যমান। তাই বলা যায় যে চীন ও ভারতের মিলিত প্রভাবের কারণেই এ অঞ্চলগুলোকে ইন্দোচীন বলা হয়। ইন্দোচীনের আওতার মধ্যে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া ছাড়াও থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইনও অন্তর্ভুক্ত। কিন্তু দখলদার সাম্রাজ্যবাদী ফরাসিরা যেহেতু এই তিনটি দেশকে ইন্দোচীন নামে আখ্যা দিয়ে লুটপাট চালিয়েছে, তাই লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামকেই ইন্দোচীন বলা হয়। পর্ব ৯৫, ফরাসিদের দখলে ইন্দোচীন। এবার আবার সেই পুরনো গল্প এবং অবশ্যই ইউরোপীয় ডাকাত দলের কাহিনী। ইন্দোচীনে খ্রিস্টধর্ম প্রচারের জন্য ২ ইউরোপীয় ডাকাত স্পেন ও ফ্রান্স বিভিন্ন মিশনারি পাঠায় ১৭০০ শতকে। ভিয়েতনামে বেশ কিছু লোকজন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হচ্ছিল মিশনারিদের তৎপরতায়। তবে দুইবার আফিমের যুদ্ধে চীন যখন ব্রিটেনের কাছে হেরে যায়, তখন ফ্রান্স খ্রিস্ট ধর্ম প্রচারের পাশাপাশি বাণিজ্যিক লাভের দিকে মনোনিবেশ করে। ১৮৫৭ সালে ভিয়েতনামের রাজা তু ডাক ২জন স্প্যানিশ খ্রিস্টান ধর্মযাজককে হত্যা করলেন। এই তো মওকা পেয়ে গেল ফ্রান্স। খ্রিস্টান ধর্মযাজককে হত্যার ঘটনাকে পুঁজি করে ভিয়েতনামের ভূখণ্ড দখলে হাত বাড়ালো। ১৮৫৮ সালে ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী ভিয়েতনাম আক্রমণ করল। দখলদার ফ্রান্সের সাথে ভিয়েতনামের যুদ্ধ চলতেই লাগলো বছরের পর বছর। ১৮৮৪ সালের দিকে সমগ্র ভিয়েতনাম দখল করল ফ্রান্স। ১৮৮৭ সালে ফ্রেঞ্চ ইন্দোচীন নাম দিয়ে ভিয়েতনাম শাসন পাকাপোক্ত করা হলো। ভিয়েতনাম হলো ফ্রান্সের দখলে থাকা পুরোপুরি পরাধীন এক দেশ। মামুন বলল, ইন্দোচীনের বাকি ২ দেশ লাওস ও কম্বোডিয়ার খবর কি? জারিফ উত্তর দিল, সে ২ দেশও দখলে আসলো ফ্রান্সের হাতে। অল্প কয়েক বছর পর কম্বোডিয়া ছিল থাইল্যান্ডের সিয়াম রাজাদের দখলে। আসলে থাইল্যান্ডের প্রাচীন নামই ছিল সিয়াম কিংবা সামদেশ। থাইল্যান্ড যখন দেখল ইউরোপীয় ডাকাত ফ্রান্সের সাথে যুদ্ধ করা বৃথা, তাই ১৮৬৭ সালে কম্বোডিয়ার মালিকানা ফ্রান্সের হাতে তুলে দিল। কম্বোডিয়ার রাজতন্ত্র ফ্রান্সের হাতের পুতুল হয়ে টিকে রইল রাজধানী নম পেনের এক সংরক্ষিত এলাকায়। লাওসের সাথেও সেটাই ঘটল। ১৮৯৩ সালে ফ্রান্সের সাথে থাইল্যান্ডের রাজবংশের যুদ্ধ শুরু হলো। লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়ার এই ৩টি দেশকে ঘিরে রেখেছে মেকং নদী। মেকং নদীর পূর্ব প্রান্তে অবস্থিত ছিল লাওসের ভূখণ্ড। এবারও থাইল্যান্ডের সাথে জয়ী হলো ফ্রান্স। থাইল্যান্ড লাওসের দখলদারিত্ব ফ্রান্সের হাতে তুলে দিল। মামুন আবার প্রশ্ন করল, আমরা যে সাধারণ জ্ঞান বইয়ে পড়ি থাইল্যান্ড কখনোই পরাধীন হয়নি, এখন তো দেখছি থাইল্যান্ডও ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের কাছে যুদ্ধে হেরেছে। জারিফ উত্তর দিল, থাইল্যান্ডকে ইউরোপীয়রা দখল করেনি নিজেদের স্বার্থে। তুমি মানচিত্রে লক্ষ্য করো, থাইল্যান্ডের পশ্চিম পার্শ্বে রয়েছে ব্রিটিশ কলোনি মিয়ানমার ও ভারতবর্ষ। থাইল্যান্ডের দক্ষিণে রয়েছে ব্রিটিশ কলোনি মালয়েশিয়া ও ডাচ কলোনি ইন্দোনেশিয়া। থাইল্যান্ডের পূর্ব পার্শ্বে রয়েছে ইন্দোচীনের ৩টি দেশ। থাইল্যান্ডের অবস্থানটা এরকম ছিল যে একে স্বাধীন রাখলে কোনো ইউরোপীয় ডাকাত কেউ কারো প্রতিবেশী হতে পারবে না। থাইল্যান্ড স্বাধীন থাকলে সে হয়ে থাকবে গুরুত্বপূর্ণ বাফার স্টেট। ইউরোপীয় শক্তিগুলো নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রাখার জন্য মূলত থাইল্যান্ডকে দখল করেনি, তাই থাইল্যান্ড স্বাধীন হয়ে রইল। আমি আবারও বলছি, এজন্য থাইল্যান্ডবাসীর কোনো কৃতিত্ব নাই। অবিসংবাদিত নেতা হু চি মিন এবং পরাধীন ভিয়েতনাম। এখন আমরা ভিয়েতনামকে শিরোনাম করে ইন্দোচীনের পুরো ইতিহাস জানব, কারণ ভিয়েতনাম হচ্ছে এই ৩ দেশের মধ্যে আয়তনে বড় এবং প্রভাব বিস্তারকারী দেশ। ভিয়েতনাম নিয়ে আলোচনা করলেই মূলত ইন্দোচীনের পুরো ইতিহাস জানা হয়ে যায়।
বিংশ শতাব্দীর ভিয়েতনামের প্রথম অর্ধেকের ইতিহাস পুরোপুরি পরাধীনতার ইতিহাস। ফ্রান্স ভিয়েতনামকে শোষণ করে নামমাত্র উন্নয়ন ঘটিয়েছে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তারপর যা হয় আর কি, ফ্রান্সের দখল থেকে মুক্তি পেতে চাইল ভিয়েতনাম, কিন্তু স্বাধীনতা চাইলেই তো পাওয়া যায় না। ভিয়েতনামে সেরকম কোনো নেতাও ছিল না। ঠিক সেরকম পরিস্থিতিতেই ভিয়েতনামে 1890 সালে জন্ম নিল এক ক্ষণজন্মা নেতা, নাম যার হু চি মিন। অবশ্য শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটক থেকে সংলাপ দাঁড় করে বলা যায়, নামে কি আসে যায়। কম বেশি 32টির মতো ছদ্মনাম পাওয়া যায় হু চি মিনের। এসব নাম তিনি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করেছেন তার শত্রুদের ধোঁকা দেওয়ার জন্য। ভিয়েতনামের নেতা হু চি মিনের সাথে আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা করা যায়। বঙ্গবন্ধু যেমন সারাটা জীবন শুধুমাত্র দেশকে ভালোবেসে কাটিয়ে দিয়েছেন, হু চি মিনও ঠিক তেমনি। বঙ্গবন্ধু এবং হু চি মিনের জীবনী পাঠ করলে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে স্বদেশপ্রেম। এ দুজনের জীবনীতে আমরা দেখতে পাই তাদের জীবনে অন্য কিছু তুচ্ছ, শুধুমাত্র দেশ নিয়ে চিন্তাভাবনা করাই ছিল তাদের জীবনের একমাত্র ব্রত। পরাধীন ভিয়েতনামে জন্ম নিয়ে হু চি মিনের একমাত্র উদ্দেশ্য ছিল কিভাবে ফ্রান্সকে তাড়ানো যায়। সে চিন্তার জন্য যা যা করা দরকার সেগুলো করার জন্যই তিনি বড় হচ্ছিলেন। হু চি মিন সাইগনের টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কারিগরি বিদ্যায় জ্ঞান অর্জন করে জীবিকার পথে বেরিয়ে পড়লেন বিশ্বভুবনে। তার বড় শখ ছিল দখলদার ফরাসিদের পিতৃভূমি ফ্রান্স ঘুরে দেখার। তার মতো গরিব মানুষের এই শখ পূরণ হওয়া কঠিন ছিল। 1911 সালে তিনি জাহাজে বাবুর্চির কাজ নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলেন। তার কাজে মুগ্ধ হয়ে কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে নিয়োগ দেয়। ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন শহরে তিনি ঘুরতে লাগলেন জাহাজে করে। উপার্জনের জমানো টাকা নিয়ে তিনি লন্ডন শহরে থিতু হলেন 1915 সালে। 2 বছর লন্ডনে কাটানোর পর অবশেষে তিনি দখলদার ফ্রান্সের মাটিতে আশ্রয় নিলেন। 1917 সালে ফ্রান্সের মাটিতে গিয়েই তিনি একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। সেখানে বসবাসরত ভিয়েতনামীদের তিনি ঐক্যবদ্ধ করেন। সেই হু চি মিন যিনি সামান্য একজন বাবুর্চির কাজ নিয়ে বাড়ি ছাড়েন শুধুমাত্র দেশকে স্বাধীন করে তুলবেন বলে। মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। হু চি মিন তারই এক বাস্তব উদাহরণ। বাবুর্চি হু চি মিন এবার প্যারিস শান্তি সম্মেলনে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে 1918 সালের 11 নভেম্বর দুনিয়ার তাবর সব নেতাদের ভিড়ে ভিয়েতনামের জনগণের সম অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে হু চি মিন হাজির প্যারিসে। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফ্রান্সের অরল্যান্ডোতে ছিলেনই। আরও ছিলেন তৎকালীন বিশ্বের প্রায় সবকটি দেশের রাষ্ট্রনায়করা। কিন্তু হু চি মিনের কথা কে শোনে? লিকলিকে চেহারার এই ছোকরা কথা বলার কোনো সুযোগই পেলেন না। সুযোগ পেলেই বা কি, তাকে পাত্তা দিত কে? 8 দফা দাবি নিয়ে হু চি মিন হাজির হয়েছিলেন সেখানে। সবাইকে বুঝাতে চেয়েছিলেন দখলদার ফ্রান্স কিভাবে ভিয়েতনামের লোকজনের উপর জুলুম করছে। যদিও প্যারিস শান্তি সম্মেলনে হু চি মিন কিছুই পেলেন না। কাজের কাজ একটা হলো যে প্যারিসে বসবাসরত ভিয়েতনামের লোকজনের কাছে তার নামডাক ছড়িয়ে পড়ল। সারা জীবনের জন্য ঝুঁকলেন কমিউনিজমে। ইতিমধ্যে 1917 সালে রাশিয়াতে বিপ্লব হলো লেনিনের নেতৃত্বে। সারা বিশ্বের পরাধীন জাতিগোষ্ঠী আশায় বুক বাঁধল। সাম্রাজ্যবাদীরা যেহেতু কোনো দিন স্বাধীনতা দিবে না, তাই সমাজতান্ত্রিক রাশিয়াই হলো তাদের আশা ভরসার স্থল। প্যারিসের ব্যর্থ শান্তি সম্মেলনের পর হু চি মিন ফ্রান্সের কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন। কিন্তু সাম্রাজ্যবাদীদের আস্তানায় থেকে ভিয়েতনামের জন্য কিছুই করতে পারবেন না, এটা যখন তিনি বুঝে গেলেন, তখন তিনি সমাজতন্ত্রের পিতৃভূমি রাশিয়ার রাজধানী মস্কোতে চললেন 1923 সালে। ততদিনে তিনি রাশিয়ার সমাজতন্ত্রীদের কাছেও পরিচিত মুখ। 1924 সালে যখন লেনিন মারা যায়, তিনি তখন সমাজতন্ত্রীদের মুখপাত্র প্রাবদা পত্রিকায় শোক কলাম লিখেন। 1924 সালে হু চি মিন চীনের ক্যান্টনে চলে আসেন। উদ্দেশ্য ছিল সেখানে বসে তিনি বিপ্লবী তৈরি করবেন। দখলদার ফরাসিদের তাড়া খেয়ে ভিয়েতনামের অনেক স্বাধীনতা সংগ্রামী ক্যান্টিনে আস্তানা গাড়লেন। মামুন বলল, আসলে একবিংশ শতাব্দীতে এসব কাহিনী রূপকথার মতো মনে হয়। আমরা একটু চাকরি কিংবা নিজের ব্যবসা বাণিজ্য উন্নতি ছাড়া সমাজকে নিয়ে ভাবিই না। কিন্তু হু চি মিনের মতো লোকজন
সারা জীবন উৎসর্গ করে দিয়েছে শুধু দেশের কথা ভেবে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভাববার কোনো অবকাশ ছিল না এসব বিপ্লবীদের। তাই তো তারা এই নশ্বর পৃথিবীতে সারা জীবনের জন্য নমস্য। চীনের ভূখণ্ড ক্যান্টনেও বিপদের পদধ্বনি। চীন থেকে একদল কমিউনিস্ট বিপ্লবীদের আস্তানা ছিল ক্যান্টনে। চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেকের দু চোখের বিষ হচ্ছে এই কমিউনিস্টরা। চিয়াং কাইশেক যখন জানতে পারলেন ক্যান্টন এলাকাটা সব কমিউনিস্টদের আস্তানা, তখনই তিনি দরপাকড় শুরু করলেন। হুচিমিন আবার আশ্রয় নিলেন সোভিয়েত রাশিয়ায়। সেখান থেকে ব্রাসেলস প্যারিস হয়ে থাইল্যান্ডে আশ্রয় নিলেন। 1927 থেকে 1929 সাল পর্যন্ত তিনি থাইল্যান্ডে ছিলেন। রাশিয়াকে ভালোবেসে তিনি কমিউনিজম ছড়ানোর কাজে সারাক্ষণ ব্যস্ত ছিলেন। নিজের দেশ ভিয়েতনামে ফিরতে পারতেন না, কারণ সাম্রাজ্যবাদী ফরাসি সরকারের পহেলা নম্বরে দুশমন ছিলেন তিনি। 1929 সালে ইন্দো চাইনিজ কমিউনিস্ট পার্টি গঠন করে। হুচি মিনের জীবনে অন্যতম সেরা এক অভিজ্ঞতা হলো তিনি চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং এর সান্নিধ্য পেয়েছিলেন। 1938 সালে হুচি মিন চীন যান এবং মাও সেতুং এর সাথে কয়েক মাস কাজ করেন। 1939 সালে শুরু হলো দুনিয়া কাঁপানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইন্দোচীন দখল করা সাম্রাজ্যবাদী শক্তির ফ্রান্সের শোচনীয় পরাজয় হলো ইউরোপে 1940 সালের গ্রীষ্মে। জার্মান আক্রমণে ধরাশয়ী হলো ফ্রান্স। উৎফুল্ল হয়ে উঠলেন লড়াকু হুচি মিন। এবার হানাদারদের তাড়াতে হবে, কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করার জন্য চীনের শাসক চিয়াং কাইশেকের কাছে বার্তা পাঠালেন সাহায্যের জন্য। কিন্তু আজন্ম কমিউনিস্ট বিদ্বেষী চিয়াং কাইশেক হুচি মিনকে সাহায্য করা তো দূরের কথা, ফাঁদ ফেলে হুচি মিনকে গ্রেফতার করল চীনারা। প্রায় 18 মাস জেলখানায় বন্দী হয়ে রইলেন হুচি মিন। 18 মাস পর এক বন্ড সই দিয়ে চীনের কারাগার থেকে মুক্তি পেলেন হুচি মিন। বন্ড সইয়ে অঙ্গীকার করেছিলেন যে তিনি চিয়াং কাইশেকের সরকারের বিরুদ্ধে কিছু করবেন না। বহু ডাকাতের আস্তানা যখন ভিয়েতনামকে ঘিরে, জারিফ বলল, আমি ভিয়েতনামের সমস্ত জনগণকে সশ্রদ্ধা সালাম জানাই, কারণ বিশ্বে যদি বীরের জাতি হিসেবে কোনো মাপকাঠি থাকত, তাহলে ভিয়েতনাম বিপুল ভোটে প্রথম স্থান অধিকার করত অনায়াসে। মামুন পাল্টা প্রশ্ন করল, দুনিয়াতে এত এত জাতি থাকতে ভিয়েতনামের প্রতি তোমার এত শ্রদ্ধা কেন? কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা অল্পদিন কোনো এক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেই তাদের স্বাধীনতার সংগ্রাম নিয়ে দুনিয়ার কল্পকাহিনী জুড়ে দেয়। দুনিয়াতে অনেক দেশ আছে যারা সাম্রাজ্যবাদী প্রভুদের সাথে হুইস্কি খেয়ে বৈঠক করে স্বাধীনতা অর্জন করেছে। তাদেরও সে কি দেশপ্রেম। কিন্তু ভিয়েতনামের ইতিহাসে প্রতি ইঞ্চিতে রক্তের দাগ। প্রতি ইঞ্চি কথাটা শুধুমাত্র কথার কথা নয়। পরবর্তীতে অনেক ইতিহাস বলল, এই মুহূর্তে আমি একটা ইঙ্গিত দেই তোমাকে। ফ্রান্স যখন ভিয়েতনামকে করায়ত্ত করে 1887 সালে, তার আগে চাইনিজদের সাথে বহু লড়াই করেছে ভিয়েতনামবাসী। ফ্রান্সের অধীনে থেকে নিরন্তর সংগ্রাম করেছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের পতন হলে চীনের নজর পড়ে ভিয়েতনামের উপর। জাপানও বসে থাকেনি, তারাও দক্ষিণ ভিয়েতনাম দখল করে রাখে। আমেরিকান বাহিনী জাপানকে হারিয়ে ভিয়েতনামে প্রবেশ করে, যদিও আমেরিকানরা যুদ্ধ শেষ হলে সরে পড়ে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই লুবি সাম্রাজ্যবাদী ফ্রান্স তার দোসর ব্রিটেনকে সাথে নিয়ে ভিয়েতনামীদের উপর হামলে পড়ে। আবারও শুরু হয় ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম। 1954 সালে ভিয়েতনাম থেকে ফ্রান্স পিছু হটলেও দুই ভিয়েতনামে গৃহযুদ্ধ শুরু হয়। প্রতিবেশী কম্বোডিয়ার নরঘাতক পল পটকে নিয়ে চীনের সাথে যুদ্ধ বাধে ভিয়েতনামের। 1979 সালের পর ভিয়েতনাম ঠান্ডা হয়। মামুন অবাক হয়ে তাকিয়ে রইল। এ কি শুনলাম আমি? একটা দেশের জনগণ এত সব প্রতিকূলতা পেরিয়ে দেশকে ভালোবাসতে পারে? আমার পক্ষ থেকেও ভিয়েতনামের সংগ্রামী জনগণকে স্যালুট, এবং কমিউনিস্টদের মতো বলতে চাই লাল সালাম। জারিফ বলল, ভিয়েতনামের জনগণ যাদের বিরুদ্ধে লড়েছে, চলো তাদের একটা তালিকা করে পাশাপাশি সাজাই। চীনের বিরুদ্ধে, ইউরোপীয় উপনিবেশ শক্তি আসার আগে ফ্রান্সের বিরুদ্ধে বহু বছর যাবৎ লড়াই করে 1887 সালে পরাধীন জাপানের বিরুদ্ধে,
ইউরোপে ফ্রান্সের পরাজয় ঘটলে জাপান ভিয়েতনাম দখল করে। ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে জাপানের পরাজয় ঘটলে আগের ডাকাত ফ্রান্স ব্রিটেনের সহায়তায় আবার ভিয়েতনাম দখল করে। আমেরিকার বিরুদ্ধে কমিউনিস্ট ঠেকানোর জন্য আমেরিকা ৫ লক্ষ সৈন্য পাঠায় এবং হেরে বুঁদ হয়। আবারও চীনের বিরুদ্ধে ১৯৭৯ সালে চীন ৩ সপ্তাহব্যাপী ভিয়েতনামে হামলা চালায়। কম্বোডিয়ার বিরুদ্ধে কম্বোডিয়ার নরদানব পল পটকে ক্ষমতাচ্যুত করার জন্য ১৯৭৯ সালে ভিয়েতনাম হামলা চালায় কম্বোডিয়ায়। ১৯৭৯ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত যুদ্ধাবস্থা ছিল কম্বোডিয়ার সাথে। ১৮৮৭ সাল থেকে শুরু করে ১৯৮৮ সাল পর্যন্ত প্রায় ১০০ বছর ভিয়েতনামের লোকজন শুধু যুদ্ধ করেই গেছে, কখনো পিছু পা হয়নি। যা হোক, সব ইতিহাস আমরা ধীরে ধীরে জানব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিয়েতনাম, যে আলোচনা আমরা করেছিলাম একটু আগে। ইউরোপে ফ্রান্সের পতন হলো ১৯৪০ সালের ২২ জুন। যদিও ফ্রান্সে একটা তাবেদার সরকার বসায় হিটলার, সেই তাবেদার সরকারের হাতেই কলোনিগুলোর নিয়ন্ত্রণ ছিল। ফ্রান্সের সরকারের এই করুণ দশায় আসরে নামল নতুন ডাকাত জাপান। ১৯৪০ সালের সেপ্টেম্বরে জাপান ভিয়েতনামের সাইগন নগরী দখল করে। হু চি মিন দেখলেন এত ভারী বিপদ, ফ্রান্স দুর্বল হয়ে পড়ায় সহজে স্বাধীন ভিয়েতনামের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা এখন অলীক কল্পনা। কিন্তু দমে যাওয়ার পাত্র নন হু চি মিন। ১৯৪১ সালে হু চি মিন গেরিলা বাহিনী তৈরি করেন, যার নাম হয় ভিয়েত মিন। এই বাহিনীর প্রধান উদ্দেশ্য ছিল জাপানকে হটানো। চীনের সাহায্য চেয়ে উল্টো জেলে গেলেন চিয়াং কাই শেকের নির্দেশে। তাই ভিয়েত মিন গেরিলা বাহিনীর কার্যক্রম স্থিমিত হয়ে পড়ল। সাম্রাজ্যবাদী ফ্রান্স জাপানিদের সাথে কোনো যুদ্ধে যায়নি, উল্টো সন্ধি করে বসে। ভিয়েতনামের কেউ কেউ জাপানি দখলকে একরকম মুক্তদশা হিসেবে আখ্যায়িত করেছিল। আরেকটা মজার তথ্য হচ্ছে, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে নৃশংসতা করেছে, ভিয়েতনামে তার ছিটা ফোঁটা দেখা যায়নি। ভিয়েতনামের লোকজনের মন জয় করতে চেয়েছে জাপান। জাপানি মুভি দেখানো হতো, জাপানি সাহিত্য ভিয়েতনামিজ ভাষায় অনুবাদ করে লোকজনকে পড়ানো হতো। দৃশ্যপটে আমেরিকার আগমন। আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট প্রথম দিকে সাম্রাজ্যবাদী ফরাসি সরকারকে বিভিন্নভাবে সহায়তা করেছিলেন। যেহেতু ইউরোপে ফ্রান্স হচ্ছে হিটলারের হাতে পরাজিত শক্তি, ফরাসি সরকার কর্তৃক জাপানিদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক নিয়েও আমেরিকার কোনো আপত্তি ছিল না। যেইমাত্র জাপান পার্ল হারবারে আক্রমণ চালিয়ে সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন ভিয়েতনামের ভূখণ্ড থেকে জাপানকে তাড়ানো আমেরিকার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার কাজের আওতায় চলে আসলো। ১৯৪৩ সালে রুজভেল্ট জাপানিদের কাছ থেকে ভিয়েতনামকে মুক্ত করে স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করলেন। হু চি মিন ভাবলেন, এই তো আসল লোক পেয়ে গেছি। চীনের জেল থেকে ততদিনে মুক্ত হয়েছেন তিনি। আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় হু চি মিন ও তার গেরিলা বাহিনীর। দখলদার জাপানি বাহিনীর বিরুদ্ধে শুরু হয় তুমুল লড়াই। মামুন বলল, এত ভারী তাজ্জবের ব্যাপার। আমেরিকার সাথে হু চি মিন কোনো কালে ঘনিষ্ঠ ছিল, এ তথ্য তো জানতাম না। তিনি না কমিউনিস্ট ছিলেন? জারিফ বলল, যদিও হু চি মিন কমিউনিস্ট ছিলেন, তবুও তার কাছে সবার আগে ছিল দেশ। দেশের স্বার্থে তিনি যে কারো হাত ধরতে পারতেন, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারতেন। পাগলা জাপান খেপা দিল ফ্রান্সের উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনী সবার জানা। আমেরিকার নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সাথে জাপানের শুরু হলো তুমুল লড়াই। পরাজয় গনিয়ে আসলো জাপানের। হু চি মিনের গেরিলা বাহিনীও জাপানকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ভিয়েতনামে। জাপানের তখন মাথা ঠিক নাই, সব রাগ গিয়ে পড়ল সাম্রাজ্যবাদী ফ্রান্সের সরকারের উপর। তোমরা মিত্রবাহিনীর সাথে হাত মিলিয়ে ও গেরিলাদের সাথে সন্ধি করে আমাদের পরাজয় ডেকে আনছ। এই অপবাদে ফ্রান্সের সরকারি কর্মকর্তাদের পাইকারি হারে হত্যা করে জাপান। সাধারণ সৈনিকদের বন্দী করে তাদের হাত থেকে সমস্ত অস্ত্রশস্ত্র কেড়ে নেওয়া হয়। সমস্ত বর্বরতা ও নৃশংসতার আশ্রয় নিয়ে ফ্রান্সকে একদম শক্তিশূন্য করে জাপানিরা। ভিয়েতনামে আর থাকা সম্ভব হবে না জাপানিদেরও। এ সত্য উপলব্ধি করে জাপান ভিয়েতনামের পুতুল সম্রাট বাও দাইকে আমন্ত্রণ করে ভিয়েতনামের শাসনভার গ্রহণ করতে অনুরোধ জানায়। বাও দাই ফরাসিদের সময়েই নামমাত্র রাজা ছিলেন ভিয়েতনামের। জাপান বাও দাইকে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করতে অনুরোধ জানায়।
কিন্তু এ আসলে সমস্যার শেষ নয়, শুরু। জারিফ বলল, তুমি যদি মনে করো ভিয়েতনাম নিয়ে গল্প বোধহয় এবার শেষ হবে, তাহলে ভুল। গল্প শুরু হলো মাত্র। তুমি হয়তো ভেবেছ সাম্রাজ্যবাদী ফ্রান্স একেবারে নিঃশেষিত, জাপান নিজের ইচ্ছায় ভিয়েতনামকে স্বাধীনতা দিচ্ছে, জাপানের চরম শত্রু আমেরিকাও স্বাধীন ভিয়েতনাম চায়। তাহলে আর সমস্যা কি? প্রথম সমস্যাটা হচ্ছে দৃশ্যপটে সম্রাট বাও দাই এর আগমন। ফ্রান্সে পড়াশোনা করা সম্রাট দেশের কোনো খবরই রাখতেন না। জনগণ তাকে উপাধি দিয়েছিলেন প্লেবয় সম্রাট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়কালে হুচিমিনের নেতৃত্বে গেরিলা বাহিনী উত্তর ভিয়েতনামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। হুচিমিন সম্রাট বাও দাইকে অনুরোধ করে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে। হুচিমিনের উদ্দেশ্য ছিল উত্তর ও দক্ষিণ এই দুই অংশকে একত্র করে স্বাধীন ও ঐক্যবদ্ধ ভিয়েতনাম। এই ফাঁকে ঘটে গেল আরেক ভয়ঙ্কর ঘটনা। জাপানিদের পাগলা খেলার শিকার হয়ে যে ফ্রান্সের নাম নিশানা মুছে গিয়েছিল, তারা আবার ইন্দোচীন দখল করতে চায়। ফ্রান্স ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি। জাপান, জার্মানি, ইতালির অক্ষশক্তি পরাজিত হলে ফ্রান্স আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইল। ইন্দোচীনের অন্তর্গত 3টি দেশে তার কলোনিগুলো প্রতিষ্ঠা করতে চাইল। মিটিংয়ের পর মিটিং শুরু হলো প্যারিসে। হুচিমিন নিজেও প্যারিসে গেলেন। ফ্রান্সের এক কথা, তারা ভিয়েতনামে আবার যাবে। এবার অবশ্য সুর কিছুটা নরম। তারা ভিয়েতনামকে স্বাধীন সরকার গড়ারও অনুমতি দিতে চাইল, শুধু প্রতিরক্ষা আর অর্থনীতি হাতে রাখতে চাইল। হাইফং গণহত্যা, প্রথম ইন্দোচীন যুদ্ধ শুরু 1946 থেকে 1954। 20 নভেম্বর 1946 হাইফং বন্দরে নোঙ্গর করল ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ। স্থানীয় লোকজন এসব দখলদারদের প্রতিহত করতে চাইলেন। কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই 23 জন ফরাসি সৈন্য মারা গেল। 22 নভেম্বর আরও 6 জন ফরাসি সৈন্য মারা গেল। ফরাসি কমান্ডার বেলুয়ে এবার ভাবলেন, বেয়ারা ভিয়েতনামিজদের কিছু উচিত শিক্ষা দেওয়া দরকার। অবশেষে আসলো সেই কলঙ্কিত দিন, 23 নভেম্বর 1946 সাল। 6000 ভিয়েতনামিজ জনসাধারণ মারা গেল দখলদার ফরাসিদের হাতে। শুরু হলো ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম। ফ্রান্স ভেবেছিল যুদ্ধ বুঝি তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু হুচিমিনের গেরিলা বাহিনীর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। দুপক্ষে ব্যাপক শক্তিক্ষয় চলল। ফ্রান্স তখন তড়িঘড়ি করে সম্রাট বাও দাইকে ক্ষমতায় বসানোর তোড়জোড় শুরু করে দিল দক্ষিণ ভিয়েতনামকে কেন্দ্র করে। আরেকটা কথা বলাই হয়নি, বাও দাইকে দৃশ্যপটে এনেছিল মূলত জাপান। কিন্তু প্লেবয় বাও দাই যখন দেখলেন স্বাধীন ভিয়েতনাম আপাতত সম্ভব নয়, একদিকে ফরাসি বাহিনী, আরেকদিকে উত্তরে হুচিমিনের কমিউনিস্ট, তাই তিনি হংকং চলে গেলেন। 1948 সালের জানুয়ারি মাসে দক্ষিণ ভিয়েতনামকে স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে বাও দাইয়ের পুতুল সরকারকে ক্ষমতায় বসালো ফ্রান্স। ঝামেলা আরও বাড়ল, কারণ উত্তর ভিয়েতনাম পুরোটাই হুচিমিনের দখলে। হুচিমিন তো পুরো ভিয়েতনাম চান। দক্ষিণ ভিয়েতনামের পুতুল সরকারের বিরুদ্ধে গড়ে তুললেন ভিয়েত কং গেরিলা বাহিনী। ভিয়েতনামের মাটি থেকে শান্তির আশা সুদূর পরাহত। আমেরিকা আবারও দৃশ্যপটে দক্ষিণ ভিয়েতনামকে ঘিরে, কারণ 1949 সালে চীনে ঘটে গেছে সমাজতান্ত্রিক বিপ্লব। মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান কমিউনিস্টদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত জায়গায় লড়াই করতে চান। হুচিমিনের কমিউনিস্ট প্রেমের কথা সুবিদিত। চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের জানি জিগার লোক হচ্ছেন হুচিমিন। তাই দক্ষিণ ভিয়েতনামের বাওদাই সরকারকে সর্বতোভাবে সাহায্য করা আমেরিকার ইমানি দায়িত্ব। তারপর থেকে ভিয়েতনামের যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়ল আমেরিকা। যদিও প্রথম দিকে আমেরিকা বাওদাই সরকারকে সাহায্যের জন্য সামরিক উপদেষ্টা পাঠাতেন, দক্ষিণ ভিয়েতনাম সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ ও সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না আমেরিকার। ভিয়েতনামের সাথে আমেরিকার আসল যুদ্ধ শুরু হয়েছিল আরও অনেক পরে।